আমি সৌমিত্র চট্টোপাধ্যায় নই, আমি রজনীকান্ত নই, আমি ব্র্যাড পিট নই, আমি আল পাচিনো নই। কাজেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করে যাব এরকম কোনো বাসনাও নেই। ওদের দুঃখ কষ্টগুলো ওরা বলতে পারে না, একজন কেউ তো থাকবে যে ওদের হয়ে বলবে। যেটা ইদানিংকালে এত ভালো ভালো ছবি হচ্ছে যে লোকে, পশ্চিমবঙ্গের লোকে হাঁ হয়ে গেছে দেখে। এসব ওটিটিতে যা ছবি বেরোচ্ছে বাংলাদেশ থেকে তৈরি, স্টেজের ওপরে ইন্দিরা গান্ধীকে আর শেখ মুজিবুর রহমানকে দেখেছিলাম, সেই আমার ওইটাই স্মৃতি। খুবই ভালো, খুবই ভালো আয়োজন। তবে দু একজন যারা আয়োজক তারা নিজেরাই বলছিলেন আর একটু ভালো হলে ভালো হতো। না, সে তো আছেই, ভালোর তো শেষ নেই। ভালো যতই ভালো হোক না কেন মনে হবে তার থেকে আর একটু ভালো হতে পারতো। তো যাই হোক, সেটা আস্তে আস্তে হবে। আজকে 21তমতে অত ভালো না হলেও দেখবেন 25তম আরও ভালো হবে। সেটা আমার সৌভাগ্যই বলতে হবে যে আমার অভিনীত ছবি ঠিক বলা যায় না, কারণ এখানে আমি মুখ্য চরিত্রে নেই, আমি এখানে একটা পার্শ্ব চরিত্রে আছি। এবং আমি এই ছবিটিতে আছি আরেফিনের অনুরোধে, কারণ ও বলেছিল যে এখানে এই পাকিস্তানি পাইলটের চরিত্রটা করতে হবে। আমি বললাম হ্যাঁ করবো, ছোট হোক বড় হোক তাতে কিছু এসে যায় না। আমি ছোটবেলার থেকে আমার ইচ্ছে ছিল হয় পুলিশ হব, নয় ক্রিকেটার হব, নয় পাইলট হব, নয় ইঞ্জিনিয়ার হব, নয় ডাক্তার হব, এরকম অনেক রকম ছিল, কিছুই হতে পারিনি। এখন অভিনেতা হয়ে সবই হতে পারছি, এটা আমি একসময় বলেছিলাম। তো তার মধ্যে একটি বাসনা পূর্ণ হলো, প্লেন চালানো হলো। তবে প্লেন তো চালাইনি, আমাদের একটা সেটের মধ্যে বসে খালি এরম করেছি। আমার হচ্ছে যে আমি কোনোদিনই শিল্পী হতে চাইনি, আমাকে জোর করে শিল্পী করে দেওয়া হয়েছে। কারণ আমি একটা মিস্ত্রি হতে চেয়েছিলাম এবং মিস্ত্রির কাজই করতাম। এবং যখন টেলিভিশন হলো তখন ক্যামেরা, এডিটিং, সাউন্ড এগুলোই করতাম। তার সত্ত্বেও তারা বললেন যে সেগুলো করার লোক অনেক আছে, তুমি অভিনয়টা করো। কাজেই সেই হিসেবে আমি অভিনয় করলাম এবং আমার মনে প্রাণে ইচ্ছে ছিল যাতে লোকে আমাকে বর্জন করে দেয়, লোকে বলে যে খুব খারাপ, কিন্তু সেটা হলো না, হলো উল্টো। আর সেটা যখন লোকের পছন্দ হয়ে গেল আর বেরোতে পারলাম না, অভিনেতাই রয়ে গেলাম। যথেষ্ট হয়েছে আমার মনে হয় যে এবার আমি ছেড়ে দিতে চাই। আমি অমিতাভ বচ্চন নই, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় নই, আমি রজনীকান্ত নই, আমি ব্র্যাড পিট নই, আমি আল পাচিনো নই। কাজেই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করে যাব এরকম কোনো বাসনাও নেই। আমি অলরেডি কলকাতায় ইন্টারভিউতে বলে ফেলেছি আমি আর কাজ করব না। এবং বহু পরিচালক, প্রযোজক তারা যখন আমাকে ডেকেছেন এবং অফার দিয়েছেন, আমি তাদের বলে দিয়েছি যে না, আমাকে আর নেবেন না, কারণ আমার আর ইচ্ছে নেই, একেবারেই না। আমি খুব এনজয় করছি এবং আমার বউকে সাহায্য করছি কাজে, অন্যান্য জিনিসে সাহায্য করছি, সেইগুলো তো বটেই। আর যেগুলো করতে পারছিলাম না সেগুলো করতে পারছি। যেমন আমি একটু বেশি বেড়াতে যেতে পারছি, আমি একটু বেশি ছবি তুলতে যেতে পারছি, আমি একটু বন্যপ্রাণীর ছবি তুলতে ভালোবাসি, প্রকৃতি এবং বন্যপ্রাণী, সেই বেড়ানোটা করতে পারছি। আমি আমার গাড়ির দিকে একটু বেশি সময় দিতে পারছি, গাড়ির নজর রাখছি। আমার খুব দামি গাড়ি নেই, কিন্তু যেটা আছে সেটাকে ভালোভাবে রাখার চেষ্টা করি। এছাড়া হচ্ছে টিভিতে খেলা দেখা, কম্পিউটারে ছবি নিয়ে এডিটিং করা, আমার বই পড়া, আমার আঁকা, পেন্টিং করা, সো মেনি থিংস টু ডু, এন্ডলেস। কাজের কি শেষ আছে? যেখানে দু চোখ যায় সেখানে চলে যাব। যেমন আমি জঙ্গলে ছবি তুলতে যাই, এমনি বিয়ে বাড়ির ছবি তুলি না। আমি ধর্মীয় স্থানের ছবি তুলতে যাই না। এই মন্দির বা মসজিদ, এই গির্জাটা কত সুন্দর, সেই আর্কিটেকচার, সেসবের ছবি তুলি না। আমি কোনো উৎসবের ছবি তুলি না, আমি কোনো জন্মদিনের পার্টিতে ছবি তুলি না। আমি শুধু জঙ্গলে যাই, গাছপালা, পোকামাকড়, পাখি,
জন্তু জানোয়ার এদের ছবি তুলতে আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় আমি ওদের হয়ে বলার মতন একজন হতে চাই। তার কারণ ওরা তো বলতে পারে না, ওদের দুঃখ কষ্টগুলো ওরা বলতে পারে না, কেউ তো থাকবে যে ওদের হয়ে বলবে। কাজেই এরকম অনেক মানুষ আছে যারা তাদের হয়ে বলে, আমি তাদেরই একজন। হ্যাঁ, আমার এরপরে আরও দুটো এই বইমেলাতে শেষ পর্বে আছে, বই দুটো প্রস্তুতি চলছে, ছাপানো হচ্ছে। একটা হচ্ছে আমার বাবার লেখা নাটক। আমার বাবার বহু 6টা পূর্ণাঙ্গ নাটক আর 12টা একাঙ্ক নাটক আছে। তো সেইগুলোকে ছাপানোর ব্যবস্থা করেছি, কারণ সেগুলো ডিটিপি আমিই করেছি। তো কারণ যেহেতু আমি জানি যে সেই অরিজিনালগুলো আর নেই, সেহেতু আমার যতটা মুখস্থ ছিল ততটা সেই হিসেবে করেছি। এছাড়াও কিছু কিছু পুরনো ফটোকপি পেয়েছি যেগুলো ভালো করে পড়া যাচ্ছে না, সেগুলোর থেকে রিকালেক্ট করে আবার করেছি, সেটাও ভালো হয়েছে। আমার মনে হয় যে এবার এই নাটকগুলো বেরোলে, এগুলো প্রহসনধর্মী নাটক, সরস নাটক। আর আরেকটা বই পাবলিশ হচ্ছে, সেটা হচ্ছে যে আমারই লেখা, আমার বিভিন্ন লেখা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায়, খবর কাগজে ইত্যাদি, যখন যেখানকার সম্পাদক আমাকে অনুরোধ করেছেন লেখার জন্যে, আমি মাঝে মধ্যে আর্টিকেল লিখেছি। তো আমার ওই বেড়াতে যাওয়া নিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক রকম আছে। সেইটা দ্বিতীয় পাবলিকেশন। এই দুটো এইবারে বইমেলায় বেরোচ্ছে। আর ইচ্ছে আছে পরবর্তীকালে একটি কফি টেবিল বুক করব, যেখানে আমি আমার জন্তু জানোয়ারের ছবি, প্রকৃতির ছবি নিয়ে একটা কফি টেবিল বুক করব। JK 1971-এর সঙ্গে মুক্তিযুদ্ধর কোনো সম্পর্ক নেই। JK 1971-এর একটা ফরাসি লোক, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল আর পালিয়ে যেতে বাধ্য হয়েছিল শরণার্থীরা, কারণ এখানে অত্যাচার চলছিল বলে। তারা যখন কলকাতায় ছিল, কলকাতায় একটা ক্যাম্পে তারা চিকিৎসা এবং ওষুধ না পেয়ে খুব কঠিন অবস্থার মধ্যে ছিল বাচ্চাগুলো। তাদের জন্যে সেই ওষুধ জোগাড় করার জন্য একটা প্লেন হাইজ্যাক করেছিল। এটাই হচ্ছে ওর সাবজেক্ট। মুক্তিযুদ্ধর ব্যাপারে আমি কিছুই জানি না, কারণ তখন আমার বয়স যথেষ্ট কম। শুধু এইটুকু বলতে পারি যে তখন নিয়মিত খবর কাগজ পড়তাম না বলে বাবা এবং মার থেকে শুনেছিলাম যে ইস্ট পাকিস্তানে এরকম একটা অসুবিধে হচ্ছে। আমার বাবা এবং মা দুজনেই খুব বিচলিত হয়েছিলেন। তার মূল কারণ হচ্ছে ইস্ট পাকিস্তানের লোকজন সব বাঙালি। কাজেই বাঙালিদের ওপর প্রথমত বঙ্গভঙ্গটা মেনে নিতে পারেননি, তারপরে দেশভাগটাও মেনে নিতে পারেননি, যেটা সেই জন্যে বলেছিলেন যে এবার বাংলা ওপার বাংলা আমি মানি না, আমি দুটো বাংলাই এক। আমাদের জোর করে ভাগ করে দেওয়া হয়েছে। তো কাজেই যখন সেটাকে ইস্ট পাকিস্তান নাম দিয়ে চালানো হলো, তখন থেকে খুবই মরোজ হয়ে গিয়েছিলেন, ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন আমার বাবা। এবং পরবর্তীকালে যখন পাকিস্তান আর্মি ঢুকে বাংলাদেশের ওপর অত্যাচার শুরু করলো, তখন খুব চিন্তিত হয়ে যান। তখন আমি তাদের মুখে শুনেছিলাম যে কি অবস্থা হচ্ছে এখানে। তারপর থেকে জানতে আরম্ভ করি, তারপর থেকে খবর কাগজ পড়তে আরম্ভ করি, তারপর যখন যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের খবর পড়তে আরম্ভ করি। এবং পরবর্তীকালে যখন কলকাতায় রিফিউজিরা এসেছিল, তখন তাদের জন্য কি করা যায় সেই নিয়ে বাবা মা খুব চিন্তিত ছিলেন, তাদের মুখ থেকে শুনেছিলাম। এবং পরবর্তীকালে যখন মুক্তিযুদ্ধ হলো এবং বাংলাদেশ তৈরি হলো, তখন বাবা মা সত্যি আনন্দিত, তারা খুশি হয়েছিলেন, সেইটুকুই মনে আছে। আর মনে আছে যে শেখ মুজিবুর রহমান দিল্লি গিয়েছিলেন, তাকে একটা বোধহয় পাবলিক ফেলিসিটেশন করেছিলেন ইন্দিরা গান্ধী। তো তখন প্রচুর লোক জমায়েত হয়েছিল, আমাকে বাবা নিয়ে গিয়েছিলেন। আমি বাবার কাঁধে চড়ে দেখেছিলাম, এত ভিড় আমি দেখতেই পাচ্ছিলাম না,
যদিও তখন আমি যথেষ্ট লম্বা, কিন্তু অতটা লম্বা হয়নি। তারপর থেকে লম্বা হওয়া শুরু হয়েছে আমার, তারপরে বাবার থেকেও লম্বা হয়ে গিয়েছিলাম। কিন্তু তখন আমি দেখতে পাচ্ছিলাম না বলে বাবা আমাকে কাঁধে চড়িয়ে নিয়েছিলেন। আমি সেই স্টেজের ওপরে ইন্দিরা গান্ধীকে আর শেখ মুজিবুর রহমানকে দেখেছিলাম, সেই আমার ওইটাই স্মৃতি। এবং নতুন দেশ বাংলাদেশ তৈরি হলো, তার আনন্দ। তারপরে পরবর্তীকালে অনেক পড়েছিলাম কীভাবে কী অ্যাট্রসিটিস হয়েছিল। ভারতবর্ষও তো যথেষ্ট এফেক্টেড হয়েছিল, কারণ একটা বড় যুদ্ধ হয়েছিল 1971-এ ওয়েস্টার্ন ফ্রন্টে, যেটা রাজস্থান পাঞ্জাবে হয়েছিল। সাংঘাতিক যুদ্ধ হয়েছিল, প্লাস এপাশেও হয়েছিল। তার মধ্যে কিভাবে আমেরিকা জড়িত ছিল, কিভাবে রাশিয়া জড়িত ছিল, এই সবই পড়েছিলাম, কিন্তু জেনেছিলাম অনেক পরে। এই 1971-এর স্মৃতি না, কিছুই ওখানে আমি কোনো অস্তিত্বই নেই আমাদের। সে 11 পুরুষ আগে বোধহয় চলে এসছে, হ্যাঁ, আর মারা বোধহয় 4 না 5 পুরুষ আগে চলে এসছে। কাজেই সে কিছুই নেই, কাজেই সে অস্তিত্ব খুঁজেই পাবে না। মার খুব ইচ্ছে ছিল আসার, কিন্তু মা বলেছিলেন যে আমি একবার গিয়েছিলাম, আমার যদি আরেকবার সুযোগ হয়, কিন্তু মাকে নিয়ে আসতে পারিনি। তো তারপরে অসুস্থ হয়ে গেলেন, তারপরে আর আসা হয়নি। আর বাবাদের তরফ থেকে তো কিচ্ছু নেই, মানে কিছু কোনো অস্তিত্বই নেই। আর আমাদের এক পূর্বপুরুষ, এইটুকু আমি জানি যে তিনি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের যিনি নবাব ছিলেন, আলিপুরদুয়ারের যিনি রাজা ছিলেন, তাঁর বোধহয় নায়েব ছিলেন না কি একটা জানা ছিলেন, এবং প্রচুর পয়সা করেছিলেন, এবং ইংরেজদের পয়সা। তো সেটা আমার ঠাকুরদা অস্বীকার করেন নিতে, সেটা কারণ তিনি তখন নেতাজি সুভাষ বোসের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন। কাজেই তারপর থেকে আমাদের ওই লিনিয়েজের সঙ্গে আর কোনো যোগাযোগই নেই, কারণ ঠাকুরদা ওটা পছন্দই করেননি। কারণ তিনি বলেছেন আমাদের বংশের যা টাকা পয়সা, যে ধন সম্পত্তি আছে, সব ইংরেজদের থেকে পাওয়া, আর ওই ইংরেজের টাকা আমি ছোঁবো না। ভীষণ এই সত্যজিৎ রায়ের সঙ্গে আমার বাবার হাবভাব ভীষণ মিলত। আর সত্যজিৎ রায়ের এই ফেলুদার চরিত্রটা তৈরি অনেকটা তার নিজের আদলেই, আর যেটা আমার বাবার সঙ্গে মেলে। কাজেই প্রত্যেক সন্তানের কাছেই তার বাবা হিরো হয়, আমার কাছেও তাই ছিল। হ্যাঁ, নিশ্চয়ই, সেই কারণে বাবার মতনই আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, এরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু হতে পারে। আবার জ্যাঠাদের মতনও হতে চেয়েছিলাম, পুলিশ হব। কিন্তু আমাদের বাড়িতে ক্রিকেটার কেউ ছিল না, জানেন। আমার ক্রিকেট ভীষণ ভালো লাগতো, আমি ইন্ডিয়ান স্কুল বয়েজ ক্রিকেট টিমের জন্য সিলেক্টেডও হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি। না, কোনো চ্যালেঞ্জ নয়, কোনো চ্যালেঞ্জ নয়। তো ওনাকে হারাতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না। আমার করার ইচ্ছে ছিল চরিত্রটা, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই আমাকে বলে দিয়েছিলেন কিভাবে অভিনয়টা করবেন। এটা আমি বলছি, যেটা শুনে রাখো, এরমভাবে করবে বলে আমাকে গাইড করে দিয়েছিলেন উনি। কাজেই সেই হিসেবে এটা চ্যালেঞ্জ নয়, এটা আশীর্বাদ ওনার। না, কোনো এগিয়ে রাখার পিছিয়ে রাখার কোনো ব্যাপার নেই, দুটো দুরকম। এবং যেমন কলকাতায় ইনফ্রাস্ট্রাকচার বেশি, কলকাতায় লোক বেশি, কলকাতায় ট্রেন্ড টেকনিশিয়ানস বেশি, স্টুডিও ওই দিকেই বেশি হয়েছিল। কাজেই সেই হিসেবে ওখানে কাজটাও বেশি হয়। কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা বলার আমি কে, সে তো দর্শক বিচার করবে। কারণ আজকে বাংলাদেশের হয়তো সেই পরিমাণ সো কল্ড সেন্সিবল ছবি হয়তো অতগুলো হচ্ছে না, ইদানিংকালে হচ্ছে, আগে হচ্ছিল না। কমার্শিয়াল ছবি বেশি হচ্ছিল, কারণ সোজা কথা, বেশি লোক কোনটা দেখতে চায়, বেশিরভাগ লোক যেটা দেখতে চায় সেটাই তো করতে হবে। আমি তো দান খয়রাতি করিনি যে আমি শিল্প করব, তাতে আমার যদি লক্ষ লক্ষ কোটি টাকা লস হয়ে যায় হোক, সেরকম তো ব্যাপার নয়।
কাজেই আমি যদি একটা ছবি বানাই সেটা যদি মানুষের না দেখে তাহলে আমার বানিয়ে লাভটা কি? কাজেই কমার্শিয়াল ছবি হতো, সেই জন্য কমার্শিয়াল ছবিকে কখনোই খারাপ বলবো না, কিন্তু সেন্সিবল ছবি হওয়াটা যথেষ্ট পরিমাণ কম ছিল, যেটা ইদানিংকালে এত ভালো ভালো ছবি হচ্ছে যে লোকে, পশ্চিমবঙ্গের লোকে হাঁ হয়ে গেছে দেখে। এসব ওটিটিতে যা ছবি বেরোচ্ছে বাংলাদেশ থেকে তৈরি, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং কাজ, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা বলার মতন আমার ক্ষমতা নেই। আমি এই যে কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্মটা পুরো একটা জোর করে একটা বিভাজন করা হয়েছিল। There is no art without commerce and there is no commerce without art. তো এটা তো মানতেই হবে। Every commercial film is an art film and every art film is a commercial film. কাজেই আমি সেই হিসেবে বলবো যে সেন্সিবল ছবি নামটা দেওয়া উচিত। যেগুলো হচ্ছে যে আমি 10 তলার থেকে লাফ দিলাম, নিয়ে দৌড়ে পালিয়ে গেলাম, আমি তো সুপারম্যান নই, এটা অবাস্তব। সেগুলো না করলেই ভালো। কাজে কোনো বাচ্চাকে ইন্সপায়ার করবেন না 10 তলা থেকে লাফানোর জন্য। তা এমন কিছু করুন যেটাতে সাধারণ মানুষ আরও আনন্দ পায়, সুখী হয়, পৃথিবীটা আরও ভালো হয়, এরম কিছু ছবি তৈরি করা, সেন্সিবল ছবি তৈরি করাটা দরকার। এই বন্দুক চালিয়ে গ্যাংস্টার মার্কা আমেরিকান মুভি করার কোনো দরকার নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।